দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর দুই নেতা বিশ্ববিদ্যালয়ে ভ্রাম্যমাণ দোকান এবং হকারদের মারধর করেছেন, পিটিয়েছেন, দোকান ভাঙচুর করেছেন। এরকম ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং অনেকেই ট্রল করে বলছেন, এটাই কি নতুন রাজনৈতিক বন্দোবস্ত? তারা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসু নেতারা মিলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত টং দোকান তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রশ্ন হচ্ছে, টং দোকান তুলে দেবেন, হকারকে বিতাড়িত করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী কি জমিদারের বাচ্চা? তাদের জন্য কি সেখানে 5 স্টার মানের রেস্টুরেন্ট তৈরি করবেন? সেখানে গিয়ে তারা খাবার খাবে, তারা টং দোকানে চা খেতে পারবে না, একটা সামোসা সিঙ্গাড়া খেতে পারবে না। যারা মধ্যবিত্ত পরিবার থেকে, বেশিরভাগই তো মধ্যবিত্ত পরিবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে মেধাবী ছাত্রছাত্রীরা, তারা কোথায় যাবে? কাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করছেন এবং কাদের ওপরে চড়াও হচ্ছেন? যে সকল মেহনতি মানুষের শ্রমের ঘামের টাকায় এই দেশটা চলছে। কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কি বার্তা দেয়া হচ্ছে ডাকসু থেকে, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর দুই নেতা মারধর করেছেন ভ্রাম্যমাণ দোকানের লোকজনকে, যারা হকার তাদেরকে, এবং এই ঘটনাকে আবার সমর্থন দিয়েছেন হালের মহানায়ক সাজা রাজনীতিবিদ, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যিনি কিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই নেতা হয়েছেন। মানে 200 ভোট নেই এরকম রাজনীতিবিদরা যখন এই ধরনের কথাবার্তা বলেন, এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন যোগান, বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে, তখন প্রশ্ন আসে, দেশটা আদতে কাদের হাতে চলে যাচ্ছে? কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? গতরাতে ব্যাপক মিছিলের ঘটনা দেখেছি এর প্রতিবাদে, যেখানে ভ্রাম্যমাণ দোকানি যারা রয়েছে তারা অংশগ্রহণ যেমন করেছে, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেছে। আবার নতুন বয়ান শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ছাত্রছাত্রীরা এই মিছিলে প্রতিবাদে অংশগ্রহণ করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করার জন্য ওই দুই নেতা যারা মারধর করেছে তারা ভিসির কাছে আবেদন জানিয়েছে। তার মানে প্রতিবাদও করা যাবে না। কি ঘটেছিল একটু ছোট্ট করে জেনে নিই আগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাসমান দোকান ও ভবঘুরে মানুষ উচ্ছেদ অভিযানের সময় দোকান ও ভবঘুরে মানুষের উপরে শারীরিক হামলার অভিযোগে শনিবার দিবাগত রাতে টিএসসি থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও প্রক্টরের অফিসের উদ্যোগে সন্ধ্যায় পরিচালিত উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে ভাসমান দোকানদার ও গণতান্ত্রিক ছাত্র জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। রাত 11:30টার দিকে ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি, নাম শুনলেই বোঝা যায় এরা কারা, এবং কার্যকারী সদস্য যিনি শিবিরের প্যানেল থেকে নির্বাচন করে সেই প্যানেলটাকে বহুমাত্রিক প্যানেলে রূপান্তর করেছিলেন, সেই সর্বমিত্র চাকমা সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যান্য সহকারী প্রক্টরদের সঙ্গে দেখা করেন এবং মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীদের শোকজ করার দাবি জানান। মিছিলে যারা অংশ নিয়েছে তাদেরকে শোকজ করতে হবে। শনিবার সন্ধ্যায় ডাকসুর সমাজসেবা সম্পাদক জুবাইর বিন নেসারি ও কার্যকরী সদস্য সর্বমিত্র চাকমার নেতৃত্বে এবং প্রক্টোরিয়াল টিমের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযোগ রয়েছে, অভিযানের সময় ডাকসুর নেতা ও প্রক্টোরিয়াল টিম ভাসমান দোকানদার ও ফুল বিক্রেতাদের উপরে শারীরিক হামলা ও দোকানপাট ভাঙচুর করে। এটা কি তারা করতে পারে? সেটা একটা বড় প্রশ্ন। এই আইন হাতে তুলে নেওয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে? কত বড় নেতা হয়ে গেছে তারা ডাকসুতে জিতেই, সেটা একটা বড় প্রশ্ন। এই ঘটনার প্রতিবাদে টিএসসি থেকে ভিসি চত্বর হয়ে পুনরায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে ভাসমান দোকানদার ও গণতান্ত্রিক ছাত্র জোট। এটা নিয়ে ডাকসু নির্বাচন করা উমামা ফাতেমা, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক প্রধান, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি তাকে নিয়ে যে খবরটা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই শুধু নাগরিকের মর্যাদা পাবে, বাকিদের কোনো নাগরিক অধিকার নাই, এই ধরনের জমিদারি মানসিকতাকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেছেন তিনি।
এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ভবঘুরে উদ্বাস্তু সরানোর প্রতিক্রিয়ায় একটি ফেসবুক পোস্ট তিনি দেন। পোস্টে তিনি লেখেন, ক্যাম্পাস থেকে ভবঘুরে উদ্বাস্তু সরানোর জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করা উচিত। তিনি বলেন, রাস্তাঘাটে মানুষকে মারধর করে তো কোনো লাভ নেই, জীবন জীবিকার প্রয়োজনে তারা ভবঘুরে হয়েছে। এই যে ভবঘুরে এবং দোকান উচ্ছেদ এবং তাদেরকে মারধর করা, এই সিদ্ধান্ত কে নিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ব্যাপার হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 40,000 শিক্ষার্থী থাকে, তাহলে এই 40,000 শিক্ষার্থী সবাই কি জমিদারের বাচ্চা? যেটা প্রথমে বলছিলাম, সবাই কি ওই তথাকথিত এনসিপি নেতার মতো জমিদারের বাচ্চা, যিনি কিনা হলে সিট পাওয়ার জন্য, কমন রুমে থাকার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছিলেন বলে বয়ান দেন, আবার সরকার পরিবর্তনের পরে 150 গাড়ি নিয়ে শোডাউন করেন, 2000 মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন, বলেন যে আমার দাদা জমিদার, তার কাছে এই 2-4-5 লাখ টাকা কোনো ব্যাপারই না, নির্বাচন করার মতো টাকা আমার দাদার জমিদারি থেকেই চলে আসবে। যারা এই জমিদারি বয়ান দিচ্ছে এখন এসে, তারা একসময় দিনমজুরের অভিনয় করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে সিট পাওয়ার জন্য ছাত্রলীগ করতে বাধ্য হয়েছে, এরকম বয়ান আমাদেরকে শুনতে হচ্ছে। তো সেরকম জমিদারের বাচ্চা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 ছাত্রছাত্রী, যারা কিনা সেখানে আপনি একেবারে গোছালো পরিপাটি 5 স্টার মানের 2-3টা রেস্টুরেন্ট করে দেবেন, সেখানে গিয়ে চা কফি খাবে, একটা কফির দাম দেবে 500 টাকা কিংবা সর্বনিম্ন 350 টাকা, 400 টাকা, সেরকম পরিবেশ কি করতে চান আপনারা? নাকি এই যে প্রসঙ্গ আসতে পারে যে আপনি একটা শৃঙ্খলা আনতে পারেন, কিন্তু আপনি যদি ভ্রাম্যমাণ দোকান কিংবা এই টং দোকান এগুলো যদি উচ্ছেদ করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কোন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে এগুলো নেই? এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আড্ডার অনেক জায়গা, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথাই চিন্তা করেন, লাইব্রেরি চত্বরের যে আড্ডা, সেই আড্ডাগুলো, দোকানগুলো তুলে দিলে সেখানে আড্ডা, হাজার হাজার ছাত্রছাত্রী যে আড্ডা দেয়, সেই আড্ডাগুলো থাকবে? টিএসসি থেকে আপনি যদি সমস্ত দোকান তুলে দেন, টিএসসির যারা একটু অসচ্ছল, যারা ফুল বিক্রি করে, তাদেরকে যদি তুলে দেন, তাহলে মানবতার নাম কোথায় গেল? আপনারা এত অমানবিক কাজের পেছনে বিরুদ্ধে এত সংগ্রাম করলেন, কিন্তু এখন মানবিকতা কোথায় গেল? একজন অধিকারের জন্য যারা সব সময় লড়াই করে, এই যে সর্বমিত্র চাকমা, পাহাড়িরা, আদিবাসীরা সব সময় তো অধিকারের জন্য লড়াই করে, এবং বাঙালিরা, আমরা যারা সাধারণ বাঙালি, মানবিক বাঙালি, তারা সব সময় তাদের অধিকারের জন্য সক্রিয় থাকি, আন্দোলন সংগ্রাম, বক্তৃতা, বিবৃতি, লেখনী সব কিছু দিয়ে তাদেরকে সহযোগিতা করে। একজন চাকমার সন্তান, তিনি কি বোঝেন না যে অধিকার বঞ্চিত হলে কিংবা নির্যাতন করলে, নির্যাতিত হলে কি অবস্থা হয়, কি কেমন লাগে, যে নির্যাতিত হচ্ছে কিংবা যে অধিকার বঞ্চিত হচ্ছে তার কেমন লাগে? সেই ভাবনাটি কি তার নেই? নাকি একটি রাজনৈতিক দলের সদস্য হয়ে হঠাৎ করে তিনি ভুলেই গেছেন যে তিনি একটা অবহেলিত শ্রেণী থেকে উঠে এসেছেন, যে শ্রেণীর অধিকার আদায়ের জন্য বাংলাদেশে লড়াই করতে হয়েছে গত 54 বছর ধরে, বারে বারে, প্রতিটা ক্ষণে। এদিকে রাশেদ খান, যিনি গণ অধিকার পরিষদের নেতা, তাকে নিয়ে সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিন। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে ঢাবি সহ সব বিশ্ববিদ্যালয়ে হকার মুক্ত করা উচিত। রাশেদ খান, হ্যাঁ, হকার মুক্ত করেন, ওখানে 5 স্টার মানের হোটেল তৈরি করে দেন, তৈরি করে দিয়ে আপনি টাকা যোগান দেন। আপনারা তো এখন রাজনীতি করতে এসে 4 বছর হলে রাজনীতি করেছেন, গতকালকেই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলেন আপনার দলে। 4 বছরের রাজনীতিতে অনেক তো বড়লোক হয়ে গেছেন, জমিদার হয়ে গেছেন, আপনাদের কথাবার্তার স্টাইলই চেঞ্জ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় যে ফুটপাতে খেয়ে আপনি 5-7টা বছর অতিক্রম করেছেন, সেই ফুটপাতের কথা কিংবা সেই হকারদের কথা কিংবা সেই টং দোকানের কথা আজকে আপনি ভুলে গেলেন। কি লিখলেন আপনি? শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, দেশের সব বিশ্ববিদ্যালয়কে হকার মুক্ত ও ফুটপাতের দোকান মুক্ত করে নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে হবে। ফুটপাতের দোকান মুক্তও করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাও ফুটপাতের দোকান মুক্ত করা, এটা তো একটা কমন দাবি।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফুটপাতে যে ফুটপাত কিংবা ফুটপাত সংলগ্ন জায়গায় একটু আধটু জায়গা পেলেই যে দোকানগুলো আছে, যে অসহায় মানুষগুলো তাদের জীবিকা অর্জন করে, তাদের পরিবার চলে, তাদের পেটে আপনি লাথি মারবেন বিকল্প কর্মসংস্থান না করে। হঠাৎ করে অভিযান চালাবেন, তাদেরকে তুলে দেবেন এবং সেটা আবার রাজনৈতিকভাবে সমর্থন করবেন। রাশেদ খান বলেছেন, যারা হকার বা দোকানদার হিসেবে ব্যবসা করতে চান তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করা যেতে পারে। তো স্থান বরাদ্দ আগে করেন, স্থান বরাদ্দ করে তারপরে করেন, মানে তাদেরকে তুলে দেন, জায়গা থেকে তুলে দেন। তার আগে আপনি মারপিট করছেন এবং সেটাকে সমর্থন করছেন। তিনি আবার বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিয়েছেন যে চীনে গিয়ে তিনি দেখেছেন এমন এমন এমন, মানে সম্প্রতি চীনে যাওয়ার টাকা হয়েছে, চীন সফর করেছেন, চীন সফর করে এসে তিনি বলছেন চীনের বয়ান দিচ্ছেন। কিন্তু চীন কোথায় গিয়েছে, কোন প্রেক্ষাপটে চীন গিয়েছে, চীনের অর্থনৈতিক অবস্থা কি, চীনের মর্যাদাটা কি, সেই মর্যাদায় আপনাকে যেতে হলে আগে সেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আপনাকে হতে হবে, সেই পর্যায়ে যেতে হবে, তারপরে আপনাকে সেই লেভেলে প্রত্যেকটা জিনিস পরিবর্তন করতে হবে। এটাই তো বাস্তবতা। আপনি অর্থনৈতিকভাবে এখনও একটা ফকিন্নি দেশ যেখানে আমরা বলাই যায়, সেই দেশকে নিয়ে আপনি উন্নত দেশের উদাহরণ দেবেন, কিন্তু উন্নত দেশ যেভাবে বড় হয়েছে সেই স্ট্রাকচার আপনারা মানবেন না। চীন কিভাবে উন্নত হয়েছে? চীন কি আপনার দেশের মতো মানে রাজনৈতিক সংঘাত করে? আপনার দেশের মতো চীনে কি ধর্ম নিয়ে মারামারি হয়? আপনার দেশের মতো চীনে কি মাজার ভাঙা হয়? আপনার দেশের মতো কি চীনে ফতোয়া জারি করা হয়? আপনার দেশের মতো কি মানে ধর্মের অনুভূতিতে আঘাত লাগছে বলে মানে কোনো মাজারে গিয়ে সেই লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়? কিংবা চীনে কি বাউলকে গতকালকেই যে লালনের বাউল কুষ্টিয়াতে কুপিয়ে জখম করা হয়েছে, সেরকম কি চীনে কি সেরকম জখম করা হয়? হয় না তো। তো চীনের যে উঠে যাওয়ার কিংবা জাপানের যে উঠে যাওয়ার যে প্রসেসটা, সেই প্রসেসের আপনি পয়ের কাছেও যাবেন না। আপনি বিভিন্নভাবে করবেন বাংলাদেশটাকে কিভাবে তালেবানি রাষ্ট্র বানানো যায়, সেই তালেবানি রাষ্ট্র বানানোর মেকানিজম করবেন। তালেবানি রাষ্ট্র যারা কায়েম করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে মানে প্রতিষ্ঠিত করবেন, যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইবেন, সরকারি এবং বেসরকারি রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে চিহ্নিত যুদ্ধাপরাধীদের নায়ক হিসেবে উপাধি দিবেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, দেশে প্রতিশোধের রাজনীতি কায়েম করবেন। দেশে কোনো সুস্থ রাজনীতি নাই, সেই দেশটাকে আপনি চীনের কালচারের সঙ্গে তুলনা করে ফেললেন যে চীন নিয়ে এটা দেখে এসেছি, এটা করতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ের টোকাই তুলে দিলেই কিংবা ভ্রাম্যমাণ দোকান তুলে দিলেই দেশটা চীন হয়ে যাবে। চীন হয়ে যাওয়ার যে কাঠামো, যে সিঁড়ি, চীন যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে সেই সিঁড়িটা আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। সেই সিঁড়িতে যে সকল ব্যাপার অ্যাপ্লাই হয়েছে সেই সকল ব্যাপার আপনাকে ভাবতে হবে। আপনি যদি মানে অনেকেই বলেন যে চীনে কিংবা জাপানের কথা বলেন, চীনে জাপানে তো কেউ মানে ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়ানো হয় না, ধর্ম নিয়ে লাঠালাঠি মারামারি কাটাকাটি হয় না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয় না, কোনো কিছুই হয় না। চীনে তো কেউ বলে না যে অমুক মুসলমান কিংবা অমুক হিন্দু, অমুক খ্রিস্টান, অমুক বৌদ্ধ। জাপানেও কেউ বলে না। তো আমরা এত কিছু বলি, এত কিছু বয়ান দিই, তাহলে আমরা চীন এবং জাপান থেকে এত পিছিয়ে কেন? সেগুলো নিয়ে ভাবেন। আপনারা রাজনীতি করছেন, সেগুলো নিয়ে ভাবেন, সেগুলো নিয়ে ভেবে সেগুলো অ্যাপ্লাই করেন। হুদাই ফতুয়া দিয়েন না যে এই মানে ভ্রাম্যমাণ দোকান তুলে দিয়ে, টং দোকান তুলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে চীনের অমুক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠিত করতে হবে। চীনের বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে কিংবা চীনের যে অর্থনৈতিক অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কারা পড়ে, সেই মধ্যবিত্ত কিংবা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের টং দোকান ছাড়া যে কোনো অবলম্বন নেই, সেই ভাবনাটা আপনাকে ভাবতে হবে। যদি তাদের কোনো অবলম্বন থাকতো তাহলে এই ছাত্রছাত্রীরা ক্যান্টিনের ওই মানে পচা খাবার কিংবা বাসি ডাল কিংবা যে ডালের মধ্যে ডালের অস্তিত্ব পাওয়া যায় না, সাঁতার কাটলে ডাল খুঁজে পাওয়া যায় না, সেই পানি গ্লাসে কিংবা বাটিতে ভরে ভরে ঢকঢক করে পানি হিসেবে খেয়ে জীবন ধারণ করতো না। বাস্তবতা উপলব্ধি করতে শেখেন এবং বাস্তবতা উপলব্ধি করে বরং এই যে ডাকসুর দুই নেতা এই কাণ্ডটা করলো, অসহায় মানুষের গায়ে হাত তুললো, তাদের দোকান ভাঙচুর করলো, দাবি তোলেন
তাদেরকে ডাকসু থেকে বহিষ্কার করার। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।